আমাদের পাঠ্যপুস্তকে কিছু চেঞ্জ আসতেছে, এবং সেই চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ হলো যে 2028-এর যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, সেখানে আমি একটা মানে টেলিভিশনের একটা ফটো কার্ডে দেখতে পেলাম যে তাদের সেই শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে আপনার শহীদ ওসমান হাদি তার বীরত্ব গাথা নিয়ে কিছু লেখা থাকবে। তো শহীদ ওসমান হাদিকে আমরা চিনি, হঠাৎ করে উনি পরিচিত, এবং জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনের সময় কিন্তু ওনার নাম আমরা বেসিক্যালি আমি অন্তত শুনিনি। আমি আন্দোলনের পুরো সময়টাই ছিলাম, মাঠে ছিলাম, আমার মতো করে ছিলাম, কিন্তু আমি ওই সময় কিন্তু ওনার নামটা শুনিনি। আন্দোলনের পরে আমি দেখলাম যে হঠাৎ করে ধূমকেতুর মতো উনি আসলেন, এবং তারপরে একটা দুঃখজনক ঘটনার মাধ্যমে ওনার পৃথিবী থেকে বিদায় হল। সবই ঠিক আছে, কিন্তু এখন আমার প্রশ্নটা হলো, এটা নিয়ে নানা জনের নানা প্রতিক্রিয়া, কিন্তু যখন পাঠ্যপুস্তকে ওনার বীরত্ব গাথা যখন থাকবে বলে আমি জানতে পারলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে একটু বিস্মিত হয়েছি, একটু অবাক হয়েছি, একটু ভেবেছি যে কি থাকতে পারে সেখানে। এর মধ্যে আমি দেখলাম যে আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা দেখে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আপনার সঙ্গে আমি একটু কথা বলতে পারি। আপনার এই ব্যাপারে প্রতিক্রিয়াটা কি? প্রথম কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদির নাম আমিও আসলে জুলাই আন্দোলনের সময় শুনিনি। আপনার মতো আমিও জুলাই আন্দোলনের সময় মাঠে ছিলাম, সাংবাদিক হিসেবে তখন খুবই অ্যাক্টিভ ছিলাম। প্রতিদিন নিউজ সংগ্রহ করতে হতো, টিম পরিচালনা করতে হতো, টেলিভিশন স্টেশন পরিচালনার জন্য যা যা করার আপনি জানেন। এবং তখন এই যে সমন্বয়ক বলতে যাদেরকে আমরা চিনি, এখনকার আলোচিত, সমালোচিত, বিতর্কিত যেভাবেই বলি না কেন, আমি অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি, বা আমার নিজে সরাসরি না নিলেও রিপোর্টারদের মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছি এবং সেগুলি প্রচার করেছি। এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম, অনেককে আমি ব্যক্তিগতভাবে না চিনলেও পেশাগত কারণে তখন চিনেছি, তখন নাম জেনেছি এবং জেনেছি যে এরা জুলাই আন্দোলনের সময়, বা তখন তো আসলে জুলাই আন্দোলন না, এটাকে বলা হতো কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মূলত সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের সাংবাদিক হিসেবে যোগাযোগ ছিল এবং তাদের কর্মকাণ্ড দেখেছি। কিন্তু ওসমান হাদি বলে এখন যাকে নিয়ে কথা বলছি, তার নাম আমি কখনো শুনিনি। এবং আপনার মতোই আমিও জুলাই আন্দোলনের পরে, শেখ হাসিনার পতনের অনেক পরে তার নাম শুনতে পেলাম, এবং তার নাম আসলে একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে আসলে তার নাম ওসমান হাদি নয়, তার নাম ওসমান গনি। বিশ্ববিদ্যালয়ে তার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্ম এবং ভর্তি হলের যে কাগজপত্র, আপনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই হিসেবে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের হলে সব জায়গায় তার নাম ওসমান গনি। এবং কেমন কেমন করে তার নাম ওসমান হাদি হয়ে গেল, সেটিও আমার কাছে একটি বিস্ময়কর ঘটনা। যাই হোক, সেটি বড় কথা না। নাম তো যে কোনো মুহূর্তে যে কেউ পরিবর্তন করতেই পারেন বা যে কোনো নাম ধারণ করতে পারেন। তার একটি জুলাই আন্দোলন পরবর্তী তার যে ভূমিকা, সেই ভূমিকাটি স্পষ্ট যে তিনি জুলাই আন্দোলনের সময় মাঠে না থাকলেও জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তিনি যে অবস্থানটা নিয়েছেন, সেই অবস্থানটা পরিপূর্ণভাবেই জুলাই আন্দোলনের সপক্ষে। এবং আমরা যেটিকে বলি যে এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৭১-এর চেতনা, তার পুরোপুরি প্রতিপক্ষের একটি যে ধারণা বা একটা উল্টো চেতনা, সেই জায়গায় তিনি দাঁড়িয়ে আন্দোলনটি করেছেন। এবং সবচেয়ে বড় কথা যে বিশেষ করে এনসিপি গঠিত হওয়ার পরে এনসিপি নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জে গেলেন, সেখানে তাদের উপরে ধাওয়া হলো, ইত্যাদি হলো, এনসিপির নেতৃবৃন্দ সেনাবাহিনীর, সামরিক বাহিনীর এপিসিতে করে পালিয়ে আসলেন, সেরকম দৃশ্য আমরা দেখলাম। এবং তারপরে আমরা ওসমান হাদির একটি বক্তব্য দেখলাম, সেখানে তিনি যেসব শব্দ উচ্চারণ করেছেন সেই শব্দগুলো সাধারণ আলোচনায় শোভন না, পারিবারিক আলোচনায় একদমই শোভন না। এবং আমরা ছোটবেলায় দেখতাম যে কোন কোন সিনেমার ক্ষেত্রে বলা হতো যে এগুলো আসলে পারিবারিক পরিবেশে দেখার মতো না, প্রাপ্তবয়স্কদের সিনেমা। সেরকম প্রাপ্তবয়স্কদের আলোচনার মধ্যে যে যে বিষয়গুলো থাকে, সেরকম কিছু কথা তিনি উচ্চারণ করলেন। এবং নারীর জননেন্দ্রিয় নিয়ে তিনি উচ্চারণ করলেন যে সেগুলো ছিঁড়ে ফেলতে হবে। এবং তখন থেকেই আমরা হাদির নাম জানতে পারলাম। এবং জানতে পারলাম না, তখন থেকে তার নামটা আজকালকার ভাষায় যেটিকে বলে ভাইরাল হলো, সেই ভাইরাল হয়ে গেল, চারিদিকে ছড়িয়ে পড়লো। এবং তার সেই কথাও অমুক, আমরা ছদ্ম নামে বলি যে কাউয়া মাওয়া ছিঁড়ে ফেলতে হবে। তো এখন
এই ধরনের ভাষা এবং খবর্গীয় ইত্যাদি যেসব যেসব একদম নোংরা বস্তির ভাষা, সেই ভাষা কখনো একটা রাজনৈতিক নেতার বা একজন একজন আদর্শিক নেতার বক্তৃতার ভাষা হতে পারে, সেটি আসলে কখনোই আমরা দেখিনি, চিন্তাও করিনি, বা চিন্তা করার কি বলে এটা, চিন্তার চিন্তার সীমারেখার মধ্যেও কখনো আসে। গালাগালি দিয়েই তিনি একটা বিখ্যাত হয়ে গেলেন, এবং তারপরে জানা গেল যে তিনি বীর হিসেবে একটা আবির্ভূত হয়েছেন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে। তারপরে তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, টেলিভিশনের টক শোতে আসছেন, নানা রকম কথা বলছেন, এবং তারপরে একটা খুব দুঃখজনক কি বলবো, খুব দুঃখজনক ঘটনা ঘটলো যে তার অপমৃত্যু হলো, তিনি খুন হলেন। তো অবশ্যই যে কারো খুন হওয়া বা যে কারো যে কোনো হত্যাকাণ্ডই খুবই নিন্দনীয়। ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাও খুবই নিন্দনীয়, এবং এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। আমরা জানি না কারা তাকে খুন করেছেন বা কেন সে খুন হলো, কি উদ্দেশ্য বিধেয় কিছুই জানি না। কিন্তু একটা ব্যাপার ঘটলো যে ওসমান হাদি হঠাৎ করে একটা জাতীয় বীর হিসেবে আবির্ভূত হলেন এই খুনের ঘটনার মধ্য দিয়ে। খুন না হলে তিনি হয়তো এত বীর হয়ে, এত বড় বীর হয়ে আমাদের সামনে হাজির হতেন না। বাংলাদেশের আন্দোলনের ইতিহাস তো নতুন কিছু নয়। এই ভূখণ্ডে আমরা দেখেছি যে, আপনার আমার বয়স কম হতে পারে, কিন্তু আমরা তো ইতিহাস জানি, ইতিহাস পড়েছি, ইতিহাস শুনেছি, ইতিহাস দেখেছি। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই ভূখণ্ডের মানুষ সবসময় স্বাধীনতাকামী, সবসময় একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসছে এই দেশের মানুষ। এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট রচিত হয়েছে নানা রকম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা তো আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে হয়েছে। কোনটা তার এমনি এমনি আলোচনার মধ্য দিয়ে হয়নি বা টেবিল টকের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়নি। সেখানে এরকম নিকৃষ্ট ভাষায়, নোংরা ভাষায় কথা বলে কেউ নেতা হয়েছেন বা বীর হয়েছেন সেরকম আমরা জানি না। তো যেই প্রসঙ্গটি আপনি আলোচনার সূত্রপাত করছিলেন, ওই প্রসঙ্গে আসার আগে আমি আরেকটা কথা একটু বলতে চাই, যে এই যে উনি নিহত হওয়ার পর হঠাৎ করে জাতীয় বীরে পরিণত হলেন, ওনার একটা সংগঠন ছিল ইনকিলাব মঞ্চ নাম। এই সংগঠনটা যে খুব বড় কোন সংগঠন সেটা আমরা তখনও টের পাইনি, এখনো টের পাচ্ছি না। তাহলে হঠাৎ করে তার মৃত্যুর পর তাকে নিয়ে যে আলোচনা এবং ব্যাপক প্রচারণা হলো, আপনি কি মনে করেন এর পেছনে কোনো রাজনীতি আছে, অথবা কোনো রাজনৈতিক দলের একটা প্রভাব অথবা প্রচেষ্টা কাজ করেছে? আপনি খুব কি বলে সঠিক জায়গায় পয়েন্ট আউট করেছেন। বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক দলের বা রাজনৈতিক ছত্রছায়ায়, রাজনৈতিক দলের প্রশ্রয় বা রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এরকম কোন সংগঠন পরিচালনা করা সম্ভব না। ইনকিলাব মঞ্চ নামে যে সংগঠনটি ওসমান হাদি পরিচালনা করতেন, সেটি নামে ওনার, কিন্তু এর পেছনে যে রাজনৈতিক শক্তি ছিল তাদেরকে আমরা সবাই চিনি। প্রথম এবং প্রধান শক্তি হচ্ছে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ার কারণেই সেই সংগঠনটি ডালপালা গজাতে পেরেছে, পরিচিত হতে পেরেছে, সব জায়গায় জায়গা পেয়েছে। এবং তার চেয়ে বড় শক্তি হচ্ছে সরকারের ছত্রছায়ার বাইরে রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতা, সেটি পেয়েছে জামাত ইসলামীর দ্বারা। এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে তার জানাজাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কিভাবে সেই জানাজাকে সংগঠিত করার জন্য, জানাজায় যাতে বেশি পরিমাণ লোক সংগঠিত করা যায়, আনা যায়, সেজন্য কিন্তু জামায়াত ইসলামী একদম প্রকাশ্যে ঘোষণা দিয়েই মোটামুটি লোকজন জড়ো করেছে। এবং তখন আমাদের কাছে আরো বিষয়টি আরো পরিষ্কার হয়েছে যে শরীফ ওসমান হাদি নামে আমরা যাকে চিনতাম, ইনকিলাব মঞ্চের নেতা বা জুলাই আন্দোলন পরবর্তী সময়ে জাতীয় বীর হিসাবে আবির্ভূত হয়েছেন বলে যাকে আমরা মনে করছি, তিনি আসলে জামায়াতেরই পারপাস সার্ভ করছেন। এবং প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারও, আমি মনে করি, আপনি আমার সঙ্গে বা অন্য অনেকে ভিন্ন মত পোষণ করতে পারেন, আমি মনে করি ইউনূসের সরকারটিও আসলে জামায়াতের ছত্রছায়ায় পরিচালিত এবং জামায়াতের আদর্শ বাস্তবায়নের জন্যই এই সরকারটি কাজ করেছে তাদের 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। ফলে আমি আরেকটা প্রশ্ন হলো যে আপনি যেটা বললেন যে শরীফ ওসমান হাদিকে আপনার সহযোগিতা করার জন্য, টিকিয়ে রাখার জন্য, বিখ্যাত হওয়ার জন্য যদি কোনো শক্তি কাজ করে থাকে পেছন থেকে, তাহলে আপনি সম্ভাব্য দুটো শক্তির কথা বলেন। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং আরেকটা হলো জামায়াত ইসলাম। আমরা এর মধ্যে দেখলাম
শরীফ ওসমান হাদির ভাই, যিনি নাকি উনার মৃত্যুর পর মানে ব্রিটিশ দূতাবাসে আমাদের ওখানে একটা বড় চাকরি পাওয়ার মাধ্যমে পুরস্কৃত বলেন, ক্ষতিপূরণ বলেন উনি হয়েছেন। ওনার যোগ্যতা, ওনার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা আছে বলে আমরা জানা নাই। তো উনি একটা গুরুত্বপূর্ণ পদে পেয়েছেন। উনি সম্প্রতি অভিযোগ করেছেন ফেসবুকে একটা পোস্টে যে দুই দিকে উনি ইঙ্গিত করেছেন যাদের হাত থাকতে পারে শরীফ ওসমান মৃত্যুর ব্যাপারে, সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াত, এই দুটো দিকে উনি ইঙ্গিত করেছেন। আপনি বলছেন যে এই দুইটা মানে জায়গা থেকেই উনি প্ররোচনা পেয়েছেন, মদত পেয়েছেন। তাহলে এটা কি এমন কিছু হতে পারে যে এই দুইটা প্রতিষ্ঠান, দুইটা শক্তি শরীফ ওসমান হাদিকে উপরে তুলেছে, বিখ্যাত করেছে এবং মেরে, মানে যেহেতু হত্যার অভিযোগটা তার ভাইয়ের কাছ থেকে আসছে, তাকে হত্যার মাধ্যমে তারা আবার অন্য একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে? ধন্যবাদ কামাল ভাই। বাংলাদেশের বা উপমহাদেশের রাজনীতিতে প্রচুর ষড়যন্ত্রের ঘটনা থাকে এবং সেই ষড়যন্ত্র মানে উপমহাদেশের রাজনীতিতে আপনি সিরাজউদ্দৌলার পতন, মির্জাফর থেকে শুরু করে 24 সালে শেখ হাসিনার পতন, প্রত্যেকটার মধ্যে নানা রকম ষড়যন্ত্রের গল্প আমরা শুনি এবং সবচেয়ে গল্প বাস্তবের সঙ্গে সম্পৃক্ত নয় তাও না, এর সঙ্গে প্রচুর বাস্তবতার সম্পর্কও আছে। শরীফ ওসমান হাদিও আমার ধারণা, এটা আমি সাংবাদিক হিসেবে বা বাংলাদেশের নাগরিক হিসেবে বা রাজনীতির একজন পর্যবেক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে তো রাজনীতিবিদদেরকে দেখছি, আমার একটা ব্যক্তিগত ধারণা যে শরীফ ওসমান হাদিকে তারা তৈরি করেছিলেন এই জন্য যে তাকে ওই যে সোজা বাংলায় বলে যে প্রথমে মাথায় তুলবো তারপর মাথা থেকে ফেলে দিব, লাই দিয়ে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে যে তাকে আসমানে তোলা হলো, মাথায় তোলা হলো এবং তারপরে একটা পর্যায়ে মনে হলো যে একে দিয়ে আমরা যে পারপাস সার্ভ করার জন্য তাকে আমরা তৈরি করেছি সেই পারপাসটি শেষ হয়েছে, এখন একে যদি আমরা ফেলে দেই তাহলে আরো বড় পারপাস সার্ভ করা যাবে। এটি আমার ব্যক্তিগত ধারণা। এখানে আমাকে যদি আদালতে এর জন্য সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় আমি এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি বলছি যে শরীফ ওসমান হাদি নিঃসন্দেহে একজন মেধাবী ছেলে, গ্রাম থেকে কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করে সেই পর্যন্ত এসছে, কোচিং সেন্টারে শিক্ষকতা করত, তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, পরবর্তীকালে সে আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে, ভালো কথা বলতো, ভালো মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট আগলি ওয়ার্ডস, সেই সব অশ্লীল শব্দগুলি যদি বাদও দেই, তিনি তো সুন্দরভাবে কথা বলতে পারতেন, মানুষের মন জয় করতে পারতেন এবং তার ভিতরে একটা সম্ভাবনা কিন্তু ছিল। আমি মনেই করি যে ওসমান হাদির একটা রাজনৈতিক ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা ছিল, যদি তিনি বেঁচে থাকতেন, যদি তিনি সেরকম প্ল্যাটফর্ম পেতেন, তাহলে তিনি ভবিষ্যতে এখন যারা আমরা যাদেরকে তরুণ নেতা হিসেবে সামনে দেখি তাদের অনেকের চেয়ে আমার ব্যক্তিগত ধারণা যে ওসমান হাদি ভালো করতে পারতেন, এটি হয়তো তারাও জানতেন এবং সেই জন্যই তাকে ওই প্রথমে লাই দিয়ে মাথায় তুলেছেন এবং তারপরে ফেলে দিয়েছেন। এবং যেটি ওসমান হাদির ভাই, যিনি ডিপ্লোম্যাট হিসেবে অনুগ্রহ বশত চাকরি পেয়েছেন লন্ডনে, তিনি বলেছেন যে একদম পরিষ্কার বলেছেন, আপনি সেটি হয়তো উল্লেখ করেননি, আমি বলি যে জামায়াতের আমিরের কি বলে একজন ব্যক্তিগত কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তিনি জড়িত থাকতে পারেন এবং প্রধান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা তার সঙ্গে জড়িত থাকতে পারেন। তো আবার এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের কি বলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য, তিনি বলেছেন যে তিনি জানেন যে কেন শরীফ ওসমান হাদি খুন হয়েছে এবং তার সঙ্গে কারা জড়িত। তার মানে হচ্ছে যে শরীফ ওসমান হাদি এমন একজন ব্যক্তিত্বে পরিণত হচ্ছিলেন যে তাকে আসলে মেরে ফেলাটাই তখন তাদের জন্য জরুরি ছিল। এখন এটার পিছনে কারা জড়িত, কারা এর জন্য দায়ী, সেটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী সংস্থা, পুলিশ বা অন্য যারা আছে তাদের দায়িত্ব। কিন্তু আমি যেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম সেই জায়গায় আমি ফিরে আসি, অবশ্যই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদের বিচার হওয়া উচিত, তাতে কোনো সন্দেহ নাই, যেই জড়িত থাকুক, সেটি অন্তর্বর্তী সরকার হোক বা কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট দেশি বিদেশি যে চক্রই থাকুক সেটি তো হবেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি একজন ব্যক্তির জীবনী বা তার বীরত্ব গাথা শিশু বাচ্চাদের বা শিশুদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবেন কখন? যখন তিনি বীর হিসেবে জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো শরীফ ওসমান হাদি তো বীর হিসেবে জাতীয়ভাবে স্বীকৃত নয়। তিনি কি বীরত্ব গাথা দেখিয়েছেন বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে? আপনি যদি জুলাই আন্দোলনের কথাই বলেন, সবশেষ বড় ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলেন, সেখানে তো তার কোনো বীরত্ব গাথা নেই।
তারপরে এসে জুলাই আন্দোলনের পরে এসে তিনি কতগুলো অশ্লীল বক্তব্য দিলেন, আর আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, হাসিনা বিরোধী বক্তৃতা দিয়েই কি জাতীয় বীর হওয়া যায়? তাহলে তো এখন হাজার হাজার বীর আছে রাস্তায়, ফেসবুকে প্রতিদিন কত লোক বক্তৃতা দিচ্ছে। এইভাবে তো একটা লোককে জাতীয় বীর বানিয়ে তার তার জীবনী বা তার বীরত্ব গাথা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যায় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধ যেটিকে আমরা বলি, সেখানে বীর শ্রেষ্ঠদের জীবনী আমাদের বাচ্চাদের বা আমাদের শিশুদের, সন্তানদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ৭ জন বীর শ্রেষ্ঠের বাইরেও তো অসংখ্য বীর আছে। আমাদের এখনকার ক্ষমতাসীন দলের কথা বলি, ক্ষমতাসীন দল বিএনপি, বিএনপির নেতা, প্রধান নেতা তারেক রহমান, যিনি এখন সরকারের প্রধানমন্ত্রী, তার বাবা একজন সেক্টর কমান্ডার, এবং সেক্টর কমান্ডারের বাইরেও তিনি জেড ফোর্সের, মুক্তিযুদ্ধের ৩টা বৃহত্তর ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স, জেড ফোর্সের নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান, কে ফোর্সের নেতৃত্বে খালেদ মোশাররফ, এস ফোর্সের জেনারেল শফিউল্লাহ। এই ৩জন ফোর্স কমান্ডার, তাদের তাদের সকলের জীবনী কি আমাদের সন্তানদের বা আমাদের স্কুলের বাচ্চাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে? নেই। আবার শুধুমাত্র ফোর্স কমান্ডার না, সেক্টর কমান্ডার যদি আপনি সকলকে ধরেন, সকল সেক্টর কমান্ডারের জীবনীও তো পাঠ্যসূচিতে নেই। এছাড়া মুক্তিযুদ্ধের অসংখ্য বীরত্ব গাথা আছে, যাদের বীরত্বের উপরে ভিত্তি করে বাংলাদেশের, মানে কি বলবো, আন্তর্জাতিক পর্যায়ে সিনেমা তৈরি করা সম্ভব, উপন্যাস তৈরি করা সম্ভব, মহাকাব্য তৈরি করা সম্ভব। তাদেরকে আমরা এখনো পর্যন্ত আমাদের এই সন্তানদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারলাম না, তাদের জীবনী। হঠাৎ করে কেন ওসমান হাদি? আপনি যদি মুক্তিযুদ্ধের বাইরেও যান, মুক্তিযুদ্ধের ১০০০ মানুষের জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব। মুক্তিযুদ্ধের আগের ইতিহাসে যান, আপনি ৬৯-এর গণ অভ্যুত্থানে যান, সেটিও তো একটি গণ অভ্যুত্থান ছিল। এবং এবং এরকম হঠাৎ করে এরকম কি বলে, আমেরিকার ডলার পেইড অভিযুক্ত বিপ্লব নয় বা অভ্যুত্থান নয়, সত্যিকারের গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার অভ্যুত্থান বলতে যেটি বোঝায়, সেই অভ্যুত্থানের নায়কদের কাহিনী আমরা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারিনি। পাকিস্তান আন্দোলন বলতে যা বোঝায়, ৪৭ সালের পর থেকে ৭১ সালের আগ পর্যন্ত যত আন্দোলন, সেখানকার নায়কদের, বীরদের জীবনী আমরা আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারিনি। এই যে ঢাকা শহরের রমনার ময়দানের এখানে একটা ৩ নেতার মাজার আছে, সেই ৩ নেতার মাজারে যাদের সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ফজলুল হক এবং খাজা নাজিমউদ্দিন, এই ৩ জাতীয় নেতা, যাদেরকে আমরা জাতীয় নেতা বলি, ৩ নেতার মাজার, তাদের জীবনী কি আমাদের বাচ্চাদের পাঠ্যসূচিতে আছে? আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাকে অনেকেই শ্রদ্ধা করে বাংলাদেশের, বিএনপিও তাকে মানে, বঙ্গবন্ধুও তাকে মানতেন, এবং তিনি জাতীয় নেতা হিসেবে স্বীকৃত সবসময়। তার জীবনী কি আমাদের পাঠ্যসূচিতে রয়েছে? এরও আগে যদি আপনি যান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়কার কত শত মানুষ, বাংলাদেশের সেই তিতুমির থেকে শুরু করে, ইলামিত্র থেকে শুরু করে কত মানুষ এই দেশে জীবন দিয়েছে, কত বীরত্ব গাথা, তাদের কারো জীবনে আমরা আমাদের সন্তানদের, বাচ্চাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করলাম না। হঠাৎ করে ওসমান হাদি, তিনি কি শেরে বাংলাকে ফজলুল হকের চেয়ে বা খাজা নাজিমউদ্দিনের চেয়ে অথবা সোহরাওয়ার্দীর চেয়ে বড় হয়ে গেল? বঙ্গবন্ধুর কথা নাই বা বললাম, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তার জীবনী পাঠ্যসূচিতে ছিল, এখন আছে কিনা আমি জানি না, কতদিন থাকবে তাও নিশ্চিত না। কিন্তু আমি মনে করি যে শরীফ ওসমান হাদি যত বড় বীরই হোক না কেন, তার জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার মতো বীরত্ব তিনি দেখাতে পারেননি। এবং সরকার যে এই সিদ্ধান্তটি ঘোষণা করেছে, এটিও একটি পপুলাস ডিসিশন থাকে না, পপুলাস ডিক্লারেশন, নট ডিসিশন। আমার ধারণা এটি সরকার এই মুহূর্তে চাচ্ছে, এবং এই সরকার, আমরা জানি যে প্রফেসর ইউনূস সরকারের অনেক কিছুই, অনেক ধারাবাহিকতা তারা বজায় রেখে কন্টিনিউ করছেন, তারই ধারাবাহিকতায় তারা হয়তো একটি ঘোষণা দিয়েছেন। কিন্তু এন্ড অফ দ্য ডে, দিন শেষে এটি কোনোভাবেই বাস্তবায়ন হওয়া সম্ভব না। আপনি যদি ফেসবুকের গত ২ দিনের প্রতিক্রিয়া দেখেন, এই সিদ্ধান্ত আসার পর থেকে শুধু আমি না, শত শত হাজার হাজার মানুষ এটি নিয়ে পোস্ট দিয়েছেন, এবং তার নিচে যদি আপনি কমেন্ট গুলো দেখেন, হাজারো মানুষ সেখানে কমেন্ট করেছেন এর বিপক্ষে। তো সেরকম একটা বিতর্কিত জায়গায় সরকার কেন এটি নেবে? আর তাছাড়া ওসমান হাদির জীবনের আপনি যখন লিখতে যাবেন, সেখানে কি লিখবেন? কাকে তারা হত্যা করেছে সেটি কি নিশ্চিত হয়েছে? ওসমান হাদির ভাই বলেছেন যে জামাতের আমির এমপিএস সেখানে জড়িত ছিল, জীবনের মধ্যে কি সেটি লেখা থাকবে? তো একটা কংক্রিট সিদ্ধান্তে না আসা পর্যন্ত কি করে সেটি জীবনীতে অন্তর্ভুক্ত হয়? তার মানে আমারও ধারণা যে এটি সরকারের যে পপুলার ডিসিশন, যেটি বললাম, পপুলার ডিক্লারেশন, নট ডিসিশন,
এটা একটা ঘোষণা দিয়ে রেখেছে। সরকারকে তো রাজনৈতিক সরকার বলে তাকে অনেককে খুশি রাখতে হয়, অনেক কিছু বলতে হয়, এবং যা যা বলে ওই যে জুলাই সনদের ক্ষেত্রে আমরা শুনেছিলাম ইলেকশনের আগে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, এই হোক করবো, সেই করবো। কই জুলাই সনদের তো নাম গন্ধ নাই। এখন এনসিপি নেতারা এটি নিয়ে কান্নাকাটি করছে, হাউতাস করছে, চোখের জল নাকের জল তাদের এক হয়ে যাচ্ছে। তো ওসমান হাদির জীবনীও ওই জুলাই সনদের মতোই ভবিষ্যৎ পরিণতি লাভ করবে বলে আমার ব্যক্তিগত ধারণা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।